তো বাংলাদেশ খুব বিপদের মধ্যে আছে, এবং এই বিপদে বাংলাদেশকে ফেলার মূল পান্ডা হচ্ছে মোহাম্মদ ইউনূস। তোমাদের কি প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী সেরা বদমাইশ লোক, আমেরিকার দালাল, এবং বাংলাদেশকে বড় রকমের ঝামেলার মধ্যে ফেলে দিয়ে উনি এখন চুপচাপ বসে আছেন। উনি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন, আর আমেরিকান চাচারা ওখানে গেছে, তার চাচারা, তারা তাকে রাষ্ট্রপতি করার জন্য লম্পজম্প দিচ্ছে, তারেক সাহেবকে চাপাচাপি করছে। এখন এটার আবার পাল্টা কাউন্টার একটা ইন্ডিয়া খেলে রেখেছে। ইন্ডিয়া ব্রিক্স এর যে সম্মেলন সেপ্টেম্বর মাসে হবে, সেখানে তারেক সাহেবকে ইনভাইট করেছে। তারেক সাহেবকে যদি ব্রিক্সে আনা যায়, তাহলে তারেক সাহেবকে আমেরিকার বলয় থেকে বার করে আনা যাবে। ব্রিক্স এর মধ্যে রাশিয়া রয়েছে, চীন রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, ব্রাজিল রয়েছে, আরো কয়েকটা দেশ রয়েছে। তো ইন্ডিয়াও চাইছে আস্তে করে, এটা আমেরিকা ভালো চোখে দেখছে না, কিন্তু ব্রিক্স এ যাওয়া মানেই ব্রিক্স শক্তিশালী হবে এবং আমেরিকার তোমার আর কোনো প্রভাব থাকবে না। তারেক সাহেবের সমস্যা হচ্ছে, মানে জলে কুমির ডাঙায় বাঘ না, বাইরে ইউনূস বসে আছে ওর পেতে আমেরিকার সাপোর্ট, একটা গোলযোগ পাকানো। ইউনূসের চেলারা অলরেডি বিএনপির সাথে ঝামেলা পাকাচ্ছে, এনসিপি টেনসিপি এই ট্যান্ডল গুলি। এই যে আপনি এই জায়গায় আসলেন, আর খলিল রয়েছে, ওনার তো ফরেন মিনিস্টারই একেবারে আমেরিকার খাস লোক। তাই না, তারেক সাহেবের সমস্যা আছে, তারেক সাহেব ইজ ফেসিং এ লট অফ প্রবলেমস। আর জলে কুমির ডাঙায় বাঘ। আমি আপনাকে একটা প্রশ্ন করি এখানে, আমার যেটা ধারণা, তারেক সাহেব নির্বাচনের 3 দিন আগে ইউনূস সাহেব একটা চুক্তি করে গেলেন, যেটা আসলে তারেক সাহেবের এখন আর কিছু করার নেই, হয়তো বা আছে খুব সামান্য, কিন্তু করার নেই। এর ভিতরে এই যে কূটনীতিকরা যখন বাংলাদেশে হঠাৎ করার নেই কেন বলছো? উনি বলতেই পারেন যে দিস এগ্রিমেন্ট ওয়াজ ডান বাই এন ইন্টারিম গভর্নমেন্ট, আই এম এন ইলেক্টেড গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ এই চুক্তি চায় না, এবং অলরেডি সেটা নিয়ে যথেষ্ট ডেমনস্ট্রেশন ইত্যাদি হয়েছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায়। উনি বলতেই পারেন, উনি সাহস করে সেটা বলবেন কিনা কেন? ওই বললাম যে ওনার একটা জমি এদিকে চীন চাকু ধরে আছে, এদিকে আমেরিকা চাকু ধরে আছে। না, আপনি নিশ্চিত 3-4 দিনে কিছু ঘটনা প্রবাহ দেখছেন বাংলাদেশে। এনসিপি, এই যে ন্যাশনাল কমেডি পার্টি, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মারামারি হচ্ছে, মনে হচ্ছে তারা ন্যাশনাল কমেডি পার্টি না ন্যাশনাল চোর পার্টি সে তো জানি না। যাদের কালকে ভাত খাওয়ার পয়সা ছিল না 300 টাকা দিয়ে, তাদের আজকে 8,000 কোটি টাকা 7,000 কোটি টাকার মালিক এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ের মতো। এরা তো ন্যাশনাল চোর পার্টি। ইউনূস নিজেও চোর, ও চোরদের চিফ আর কি, হি ইজ দ্য চিফ। ওরা চুক্তি নিয়ে বলছে না, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই, তারা কি ভেজাল লাগায় রাখছে সারা দেশে। সেম ঘটনা একই সময় আজকে 4-5 দিন। এদিকে জামাত নেতাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে, ওনাদের নেতারা মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে। এই ঘটনাগুলোর কারণটা কি? এগুলো সব করে কি মানে যে আমেরিকানরা আসছে এখানে অন্য কিছু ঘটানোর পায় তারা নাকি? এখানে নানা রকম লোক নানা রকম খেলা খেলছে। আমেরিকা চাইছে জামাত এনসিপি কে ব্যবহার করে তারেক সাহেবের উপর প্রবল চাপ সৃষ্টি করবে, যাতে উনি ইউনূসকেও মেনে নেন রাষ্ট্রপতি হিসেবে, আর উনি ওই চীনের প্রকল্পটা থেকে পিছিয়ে আসেন। এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আর তারেক সাহেবও নিশ্চয়ই চাইছে এদের চাপটাকে ডিফ্লেক্ট করে ওদেরকে পাল্টা চাপে রাখা। এই খেলাটা চলছে, মানে একটা ডোমেস্টিক পলিটিক্সে একটা দাবার খেলা চলছে, যে দাবার বোড়েগুলি চাল দিচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা। বললাম তো, ইটস এ বিগ গেম, ইটস এ গ্রেট গেম ইস্ট। আমার বন্ধু বার্টি লিটনারের একটা বই আছে এই অঞ্চলকে নিয়ে, মায়ানমার বাংলাদেশ নিয়ে, উনি অনেক বছর আগে লিখেছিলেন, হ্যাঁ, গ্রেট গেম ইস্ট, এবং ওর অনেক মেটেরিয়াল আমি দিয়েছিলাম তার জন্য, বইতে আমার কৃতজ্ঞতা। তো আমি বার্টিলকে সেদিন বলছিলাম যে নাও দিস গ্রেট গেম ইস্ট ইজ বিগিনিং টু হ্যাপেন। বলছে আই টোল্ড ইউ দিস উইল হ্যাপেন এট সাম স্টেজ। সেটা অনেক আগেই দেখতে পেয়েছিল, আমরা অনেক আগেই জানতাম। দাদা, হ্যাঁ, একটা ছবি পাবলিশ হয়েছে এই যে, হ্যাঁ, হয়তো দীর্ঘকায় ক্রিস্টেনসন, বোর সাহেব বসে আছেন, আর কারা এই দুজন কারা আমি ঠিক, একজন তো খলিলুর রহমান, হ্যাঁ ও তো আরেকজন। হ্যাঁ। দাদা, তো একটু দেশের পলিটিক্সে আসি, কারণ হচ্ছে যে এপিতে শেখ হাসিনার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। এপি কে সাক্ষাৎকার, প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ফিরতে চান শেখ হাসিনা। যদিও এটা ইত্তেফাক এপির নাম দিয়ে করেছে, কিন্তু সরকারের প্রচন্ড চাপ আছে, শেখ হাসিনার কোনো নিউজ বাংলাদেশে দেওয়া যাবে না। আন্তর্জাতিক কেন ভাই? শেখ হাসিনা শেষ হয়ে গেছে, দাফন হয়ে গেছে আওয়ামী লীগ, তো এত শেখ হাসিনাকে ভয় পায় কেন এরা? হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি যে হঠাৎ কেন আন্তর্জাতিক মিডিয়া। দেখো, আমি দুটো ব্যাপার তোমায় বলবো। মানে শেখ হাসিনা এই হুঙ্কারটা দেওয়াতে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা
হ্যাঁ একটা মনোবল বেড়েছে, একটা যে আপা আসছে, নেত্রী আসছে। কিন্তু আমি আবার একটা জিনিস জানি না, আমার একটু মানে খানিকটা মিলিটারি এডুকেশনের ফলে, যে দুশ্মনকে কেউ জানান দিয়ে মারে হ্যাঁ আমি আসতেছি, এটা কতটা শেখ হাসিনা সঠিক কাজ করছেন আমি জানি না। হয়তো উনি ওনার দলকে উজ্জীবিত করার জন্য এই কাজটা করছেন, কিন্তু একেবারে নির্দিষ্ট আমি আসতেছি এটা বললে রে, একেবারে নির্দিষ্ট টাইম দিচ্ছে কেন? এটা জবের থেকে উনি বলেছেন, আমি জানি আওয়ামী লীগের উপর আবার ব্যাপক ধর পাকড় ইত্যাদি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। গভর্নমেন্ট নার্ভাস হয়ে গেছে, কেন মুখে এরা যত বড় বড় কথাই বলুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের নাম শুনলে এদের রাত্রে ঘুম নষ্ট হয়ে যায় আর জামা কাপড় মানে হলুদ হয়ে যায়, বুঝতেই পারো। এর জন্য শেখ হাসিনা হুঙ্কারটা হয়তো দলকে উজ্জীবিত করার জন্য দিয়েছে, এটা করে খানিকটা চাপও যাতে সরকারের উপর আসে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, নালে আওয়ামী লীগ একটা জোরালো আন্দোলনের দিকে যাবে। কিন্তু এই যে মানে কিছু আওয়ামী লীগেও তো ছাগলের অভাব নেই, কিছু ছাগল আছে, ওই একটা ছাগল হচ্ছে ওই আনোয়ার চৌধুরী, আমরা আপার সাথে 20টা বিমান চার্টার করে নিয়ে ঢুকবো। আরে মিয়া তুমি যে চিৎকার করে এগুলি বললা, তো তোমার বিমানকে তো ঢাকা এটিসি ল্যান্ডিং পারমিশন দেবে না, তখন ওই বিমানগুলি বাধ্য হয়ে তেল ফুরিয়ে আসবে, তখন ওগুলি কলকাতা আগরতলার মতো বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করবে। এগুলি অগ্রিম হইচই, মানে এদের এই যে লম্পজম্পটা এত বেশি, এটা আমি মনে করি যে এরা মানে খুবই ভুল কাজ করছে। এই আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী লোকজন, এরা হয়তো নেত্রীকে দেখানোর জন্য আমরা কত বড় বাহাদুর। আরে অত বাহাদুর হলে দেশে বেরিয়ে গিয়ে মাস্তানি করো না, দেখি না, দেশে বেরিয়ে গিয়ে আন্দোলন করো, 1-1.5 লাখ লোক নিয়ে মিছিল মিটিং করো না, এইসব না। লন্ডনে বসে থেকে লম্পজম্প, এই 20টা প্লেন চার্টার করে আমরা নেত্রীর সাথে ঢুকবো, এখন ঢুকো না, ঢুকে ক্ষেত্রটা তৈরি করো নেত্রীর জন্য। তো এই লোকগুলি মানে হ্যাঁ 6 মাস আগে ঢোকো, ক্ষেত্রটা তৈরি করো। আর এরা বাইরে বসে বড় বড় কথা বলছে, আর এদের এই বড় বড় কথার জন্য দেশের ভেতরে যারা কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে, তারা বিপদে পড়ছে, দর পাকড়, আবার নতুন করে মামলা হামলা এইসব শুরু হচ্ছে। এগুলি মানে এইসব লোক তো ফালতু লোক, এরা বাইরে বসে বড় বড় কথা বলছে নেত্রীকে খুশি করার জন্য। হ্যাঁ এই বিশেষ করে এই যে আমি 20টা বিমান নিয়ে যাবো, আরে তুমি অগ্রিম বলে দিলে 20টা বিমান নিয়ে যাবা, তুমি কোন পথে যাবা, তুমি কোন পথে দুশ্মনকে হামলা করতে যাচ্ছ আগে থেকে বলে দিবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বিমান উনি পাবে কিনা, চার্টার করার জন্য 20টা বিমান আছে নাকি ওনার, সেটা তো বড় না না, এই প্রাইভেট হয়তো কারো থেকে ভাড়া নিতেই পারে, চার্টার সার্ভিসেস তো আছে, সেটা নিতেই পারে। সেটা না, সেটা না, টাকা পয়সা এদের আছে, অনেক আওয়ামী লীগের নেতার হাতে অনেক টাকা পয়সা আছে, সেগুলিও আমরা জানি। কিন্তু এগুলি আগের থেকে অগ্রিম হুঙ্কার দেওয়ার কোনো অর্থ আছে নাকি, আমি তো বুঝি না। ইভেন শেখ হাসিনারও মানে আমি ডিসেম্বরের মধ্যে আমি ফিরবো, দেশে ফিরবো ইনশাল্লাহ, দ্রুত দেখা হবে, হ্যাঁ এইটুক বললেই তো যথেষ্ট, লোকজন চা আমি একদম এই তারিখের মধ্যে ফিরবো, বগ্রিম বলার দরকার কি? আর তার মধ্যে এরা। আপনার কি মনে হয় যে সার্জিও গোট্টোর যারা এখন বাংলাদেশে গেছে, তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিষয়ে কোনো কথা বলতে পারে তারেকের সাথে? ন্যাচারালি এরা তো শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না, না না, এরা যাতে শেখ হাসিনা দেশে ফিরতে না পারে সেটা আটকাবার জন্য নানা রকম ফন্দি ফিকির তো এরা করবেই। কারণ আমি জানি যখন মার্কো রুবিও এখানে এসেছিলেন ইন্ডিয়াতে, তখন এই ব্রেন ক্রিস্টেনসন হ্যাড কাম টু দিল্লি, যাওয়ার সময় কলকাতাতে ওদের কনসুলেটে মিটিং করেছে, আমার ওখানে লোকজন আছে, তো পরিষ্কারই বলে গেছে যে আওয়ামী লীগের উপর নজর রাখো, আওয়ামী লীগকে নিয়ে ইন্ডিয়া কি করতে চাইছে সেটা নজর রাখো। ওদের একটা ধারণা যে শেখ হাসিনা এত বড় হুঙ্কার হ্যাঁ নিজের থেকে দিচ্ছে না, নিশ্চয়ই ইন্ডিয়া ওনার সাথে মিলে একটা কোনো প্ল্যানিং করে যাতে ব্যাপক আরে আওয়ামী লীগের লোকজন ঢোকাবে, ব্যাপক আন্দোলন টান্দোলন, এইসব জিনিস তো ভয় পাচ্ছে। রাজপথে আওয়ামী লীগকে সবাই ভয় পায়, আওয়ামী লীগের তো নিজের লোকজনের জন্য আওয়ামী লীগ ডুবেছে না। আওয়ামী লীগ যদি 3 অগস্ট 4 অগস্ট ওই 2024-এ ছাত্রলীগ যুবলীগ এদের মাঠে নামাতে পারতো, নিজের গণসংগঠনকে মাঠে নামাতে পারতো, স্বেচ্ছাসেবক লীগ, তাহলে এই 10-50 হাজার লোক দিয়ে কি সরকার ফেলা সম্ভব হতো? সেখানে এই দরবেশের মতো বদমাইশ কিছু লোকজন আর ওয়াকার একটা বিট্রেয়ার বাবু বলে এখন ওনার স্ত্রীকে দিয়ে ফোন করার শেখ হাসিনার কাছে দিল্লিতে, ও তো সব দিক খোলা রাখছে না, ওদিকে উনি আজ হয়ে জামাতকেও ফিটিং করছেন, আর এদিকে ওনার বেগমকে দিয়ে বুবু টুবু বলে শেখ হাসিনাকে ফিটিং করছেন। কেন শেখ হাসিনা রাত্রি হয় ওর বউ, হ্যাঁ ফুপুর মেয়ের জামাই উনি। তো এই ওয়াকার আর এই সালমান রহমান টহমান যারা নিজেরা ক্ষমতা পেতে চেয়েছিল, তাদের জন্য তো শেখ হাসিনা ডুবেছে। আশা করি শেখ হাসিনা এটা আজকে বুঝবেন, উনি তো এদের ব্যাপারে অন্ধ ছিলেন এবং উনি এদের জন্য ডুবেছে। শোনো, আওয়ামী লীগকে কেউ বাইরের লোক এসে ডোবাতে পারে না। 75-এ বঙ্গবন্ধুর হত্যা
আওয়ামী লীগের নিজের লোকজন জড়িত ছিল, এই খন্দকার মুস্তাকের মতো লোকজন, মাহবুব আলম চাষির মতো লোকজন। তো শেখ হাসিনা তার আব্বা যে ভুলগুলি করেছিল সেও সেই ভুলগুলি করেছে। ওনাকে তো বারবার মানা করা হয়েছিল যে এই দরবেশ, আরে আমরা আসলে অনেক দরবেশ দেখেছিলাম, নকল দরবেশ ফরবেশ, এদের উপর ভরসা করে না, এই লোক পাকিস্তানের লোক, আমেরিকার এজেন্ট, হি ইজ প্ল্যান্টেড ইন ইয়োর হাউস টু ইনফর্ম দেম। এখন আশা করি উনি ওনার চোখ খুলবে। উনি তো এখনো মানে, আপনি যে কথাটা বললেন যে 3 তারিখ, আমি এই কথাটা আজকে না রাশেদ, এই কথাটা আমি গত 3-4 বছর ধরে বলছি যে দরবেশ ইজ এ পাকিস্তানি এন্ড অ্যান আমেরিকান এজেন্ট। না, আমি ওয়াকার শুড নট বি মেড দ্য আর্মি চিফ। বারবার আমরা এটা বলেছি। উনি জুনে ওয়াকারকে বসিয়েছেন, 2 মাসের মধ্যে অপারেশন করে ফেলেছে আমেরিকানরা, রেজিম চেঞ্জ অপারেশন। কি করে সম্ভব হয়? আর্মি ছাড়া এটা হতো? দাদা, আপনি আমাকে শুধু একটা কথার জবাব দেন, তাইলে আপনাকে বাকিটাই বুঝাতে সক্ষমত হব। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি? জি জি, এখন আর কি এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আমি এই মুহূর্তে কলকাতায়, আমার আদি বাড়ি আগরতলা। আচ্ছা, এখন আপনাকে আমি যদি আগরতলা থেকে নিয়ে গিয়ে ঢাকা শহরের কোন একটা আসনে যদি আপনাকে আমি নির্বাচন করাই, সেখানে আপনি কোনোভাবে জিতেও গেলেন, আপনার ডাকে কি ওই আসনের 1000 লোক নামবে মনে করেন আপনি? আমি কি পাগল যে আমি ওখানে গিয়ে নির্বাচন করার জন্য লাভঝাপ দেবো? বলছি, আপনি বললেন যে 3-4 তারিখ যদি ছাত্রলীগ যুবলীগকে নামানো যেত তাহলে একটা কাজ হতো। পুরো বাংলাদেশের রাজনীতিকে, ছাত্র রাজনীতি কন্ট্রোল করবে ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে, ওরাই আসলে ইয়ে করে মেকানিজম। না, এটা ঠিক না। এটা আমি জানি, এটা জেনেই ওবায়দুল কাদের যে কথাটা বলেছিল, এবং ছাত্রলীগের লোকজন রেডি ছিল, এদের সাথে তো আমার রেগুলার কথা হয়। দে ওয়ার রেডি, দে ওয়ার প্রিভেন্টেড। আমি খুব নাম করে আমি বলতে চাইছি না এখানে, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপোজ দিস পিপল, দে আর হিয়ার। মানে এরা তো বন্দুক নিয়ে পার্টি অফিস ডিফেন্ড করেছে, শেষ অব্দি। এদের কে ধমক দিয়েছে? দরবেশ, এই নিউসেন্স বন্ধ করো, আর্মি আছে, আর্মি সব দেখশুন করবে। এই দরবেশ, হি ইজ দ্য সিঙ্গেল ম্যান। এবং উনি 28শে জুলাই থেকে শেখ হাসিনাকে, যে এরা দাবি করছে ছাত্ররা তোমাকে রিজাইন করতে, তুমি রিজাইন করে যাও, আমরা সামলে নেব, উনি চেয়েছিলেন হত্যা করতে হবে। ইট ইজ এ কনস্পিরেসি। ছাত্রলীগ যুবলীগকে ডেফিনেটলি নামানো যেত, 1000 বার বলছি আমি তোমাকে, নামানো যেত। আই এম অ্যাওয়্যার অফ ইট। আর ছাত্রলীগ যুবলীগের পক্ষে ঢাকা ইউনিভার্সিটি কিছু না, ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও ছাত্রলীগ যুবলীগের মানে পুরো দেশ জোড়া সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, এদের পক্ষে 50-60 হাজার 1 লক্ষ লোক নামানোর কোনো ব্যাপার ছিল না। রেডিও আপনি যেটা বলছেন স্বেচ্ছাসেবক লীগ বা যুবলীগ, ঘটনা হচ্ছে যে ঢাকা 8 আসন যেটা, সেটা ঢাকা শহরের পুরো নাভি। সেই জায়গার এমপি সাহেব কি করেছিলেন? তখন ঘুমিয়েছিলেন বালিশ নিয়ে। সেই এমপি সাহেব এখন 2-3টা দলের, মানে আওয়ামী লীগ ছাড়াও আরো 2টা সংগঠনের উনি কাস্টোডিয়ান হয়ে গেছেন। ওনার সম্বন্ধীকে উনি নেতা বানাইতে চাচ্ছেন, ওনার ছেলেকে পালে পোষে যারা, তাদেরকে নেতা বানাতে, তাদের ডাকে এখন দেখো, আমি এখানে বিরাট তর্কে না গিয়েও তোমাকে একটা কথা আমি বলতে পারি যে পার্টির কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো অঙ্গ সংগঠনের নেতার উপরে পরিষ্কার ভাবেই 3 তারিখ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো যে তোমরা মাঠে নামবে না। কেন? এই ওয়াকারুজ্জামান, উনি শেখ হাসিনাকে বোঝালেন যে তোমার ছেলেরা যদি মাঠে নামে তাহলে আমি কারফিউটা মানে বলবৎ করব কি করে। তোমার ছেলেরা মাঠে নামলে, যারা আন্দোলন করছে, তো ওনার ছেলেরা মাঠে নামলো না, আর যারা আন্দোলন করছে তাদের উনি রাস্তা ছেড়ে দিলেন উত্তরাতে। এবং যেই জেনারেলরা ওনাকে না করলো, আমি স্পেসিফিক নাম করে তোমায় বলতে চাইছি না, কেন ওরা এক্সপোজড হলে মামলা খাবে। 2জন জেনারেলকে ওনাকে যখন বললো যে স্যার উত্তরাতে আমাদের 2টো ব্যাটালিয়ন আছে, এই 30-40 হাজার লোক আটকানো কোনো ব্যাপার না, তাকে বলে যায় এই তো দিস ইজ নট ইউর জব, মাইন্ড ইউর ওন বিজনেস। ওই লোক ওখান থেকে বেরিয়ে আমাকে ফোন করাতে আমি দিল্লিতে অজিত ডোভাল খেয়ে বলি, এবং তারপরে যে এরা সব এই মিছিলটা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছে, ছাত্রলীগ যুবলীগকে নামতে দেওয়া হয়নি, আর্মি কিছু করেনি, পুলিশকে। এখানে মানে এদের 2জন হচ্ছে মেইন কনস্পিরেটর। এদের সাথে এই দরবেশের সাথে আরো কিছু লোকজন ছিল যাদের নাম ইতিমধ্যেই এসছে, যে আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট তারা। মানে আমি যেটা তোমায় বলছি কি জানো, আমেরিকান ডিপ স্টেট যখন কোথাও সরকার ফেলে, রেজিম চেঞ্জ অপারেশন করে, এটা আমার কথা না, আমেরিকান গোয়েন্দা বিভাগের উপর সব থেকে প্রামাণ্য তথ্য সম্বলিত বই যিনি লিখেছেন, জেফ রিচেলসন, আমার বন্ধু লোক, উনি লিখেছেন যে ইফ দের ইজ এ রেজিম চেঞ্জ অপারেশন, প্রথম টার্গেট হচ্ছে হাউস হোল্ড পেনিট্রেশন, অর্থাৎ তোমার ঘরের শত্রু বিভীষণ একটা তৈরি করতে হবে। এই দরবেশরা হচ্ছে ওই ঘরের। আরে দরবেশ তো যখন ওনার বাড়িতে লোকে আগুন দিতে যাচ্ছে,
ওনাকে ওনার বাড়ির থেকে কে বার করে এনেছে? আমেরিকান সিডি কার গিয়ে ওনাকে বার করে এনেছে। এই গাড়ির নম্বরও কোনো কোনো আওয়ামী লীগের নেতা জানে, তারা দেখেছে এটা। তারপরে এরে ডিজিএফআই এর হাতে তুলে দিয়েছিল ওকে বার করে দেওয়ার জন্য। ডিজিএফআই দেখলো এ শালা আওয়ামী লীগের বড় পান্ডা, একে যদি আমরা অ্যারেস্ট করতে পারি তাহলে নতুন যে সরকার তার কাছে আমাদের একটু বাবা পাবো। সবই তো এই ব্যাপার। আর ওই টাকা পয়সার জন্য যে এই মিয়া টাকা পয়সা দেন নাইলে ধোকায় দেবেন, যা হয়েছে। কিন্তু দরবেশরা এরা মিলে এই প্ল্যানটা, তাহলে আমি এটা বিশ্বাস করি না যে হয়তো লোক মারা যেত। ছাত্রলীগ যুবলীগ মাঠে নামলে এই যারা আন্দোলন করছিল এদের সাথে মারামারি হতো, তো বাংলাদেশে বা একটা সাধারণ জমি নিয়ে মারপিটে 20-25টা লাশ পড়ে। তো আমি আজকের থেকে দেখি না, আমি আপনার আদি বাড়িতে না আদি বাড়ি। আর আমি তো যখন বিডি নিউজে কাজ করতাম আমি তো দেখতাম স্টোরি আছে 25 কিল্ড ইন অ্যাজ ল্যান্ড ডিসপিউট ফ্লেয়ার্স আপ ইন কুমিল্লা। বাংলাদেশে তো এখানে যেখানে একটা জমির মারামারি নিয়ে 20-25টা লাশ পড়ে, এখানে আরো কিছু লাশ পড়তো, কিছু করার নেই। কিন্তু গভর্নমেন্ট পড়তো না, গভর্নমেন্ট পড়েছে এই বদমাইশদের কারণে, এই ঘরের শত্রু বিভীষণ। এবং আমি আজকেও খুব দায়িত্ব নিয়ে বলছি, দিস ওয়াজ এন ইনসাইডার জব। এবং এই ইনসাইড জবে ওই ওয়াকার সাহেব, হ্যাঁ, তো শেখ হাসিনা তো বহুকাল বিশ্বাস করেনি, ভেবেছে ওয়াকার তাকে বার করে দিয়েছে। ওয়াকার কার ধমক খেয়ে তাকে প্লেনে তুলে ইন্ডিয়াতে পাঠিয়েছে সেটা বোধহয় এখনো শেখ হাসিনা জানে না। যাই হোক, শেখ হাসিনাও তার আব্বার মতো এই আজে বাজে লোক অনেককে বিশ্বাস করে অনেক প্যাচে ট্যাচে পড়েছেন। হ্যাঁ, আর এখনো উনি এই ধরনের, ওই যে তুমি যেটা বললা যে অমুক এমপি তমুক, যাদের তখন কোনো ভূমিকা নেই, এখন কি একেবারে আপা নেত্রী বলে পায়ে পড়ে যাচ্ছে, বাস এদের কথায় খুশি হচ্ছে। মানে এমন লোকও ওনার কাছে পৌঁছে যাচ্ছে নিজের ডাক্তার বউকে সামনে মহিলা লীগের চেয়ারম্যান করার জন্য, যে আওয়ামী লীগের কিছুই না, এবং যার অফিসে এই ইউনুসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম বসে অফিস করতো, এরকম লোকও আজকে গিয়ে ওনার কাছে হাজির হচ্ছে। এগুলি আমরা জানি, সব এসব লোককে আমরা জানি। আমাদের এতে চিনতে অসুবিধা নেই, শেখ হাসিনাকে তো চিনতে হবে। আমি চিনলাম, আমি চিনে ওনাকে বললাম আপা। আমরা তো এইসব বলতে গিয়ে তো আমরা আপার কাছে এই সালমান টালমান নিয়ে বলতে গিয়ে তো অপ্রিয় হয়েছে না। রাজনীতিতে সবাইকে নিয়ে চলতে হয়। উনি বঙ্গবন্ধুর কন্যা, এই পাকিস্তানি ছাড়া উনি রাজনীতিতে চলতে পারবেন না। রাজে বাজে ব্যাপার সব। দাদা, আমার শেষ একটা প্রশ্ন, আপনি খুব সংক্ষিপ্ত জবাব দিবেন, এরপর আমরা আজকের মতো অনুষ্ঠানটি শেষ করব। একটা ফটো কার্ড দেখে, এটা দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে আইনমন্ত্রী, মানে উনি পুরো ভাষ্যটাতে যা বলেছেন যে শেখ হাসিনা আত্মসমর্পণের সুযোগ পাবেন না, দেশে ঢুকার সাথে সাথে গ্রেপ্তার করা হবে। এখন আমি জানি না এটা কি বিমান থেকে গ্রেপ্তার করা হবে না এয়ারপোর্ট থেকে, কোথা থেকে জানি না, আপনার মতামত? শেখ হাসিনা যেখান দিয়ে ঢুকবে, যেহেতু উনি দেশে সাজাপ্রাপ্ত আসামি, ওনাকে গ্রেপ্তার এটা করতেই পারে। কিন্তু ঠিক এই কারণেই শেখ হাসিনা হুঙ্কার দিয়ে বলছেন দেশে ফিরবো, কিন্তু আমাদের লোকজনের মধ্যে এটা নিয়ে একটু সংশয় আছে। আমাদের যারা বিশেষ করে সিকিউরিটি সেট আপের লোকজন, অজিত ডোভাল এবং তার যারা সাঙ্গপাঙ্গরা, যে বাহিনীর জায়গা তো বাহিনীকে গ্রেপ্তার